বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে খুব স্বাভাবিকভাবেই বর্তমান উত্তাল পরিস্থিতি নিয়ে কথা বলবো। তার আগে দুটি বিষয় ছোট করে বলতে চাই। সেটা হচ্ছে, এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই ঘটনার প্রেক্ষিতে দেশে বিদেশে, দেশি বিদেশি অনেকেই শোক প্রকাশ করেছেন, তাদের সহমর্মিতা জানিয়েছেন। সেগুলি আমাদের মিডিয়ায় এসেছে। কিন্তু যিনি সকল সময়ে বাংলাদেশের দুঃসময়ে বাঙালির পাশে দাঁড়িয়েছেন এবং তার সম্ভব সবকিছু তিনি করার চেষ্টা করেছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন তা কিন্তু আমাদের মিডিয়ায় প্রচার করতে দেয়নি। যদিও আওয়ামী লীগের ওয়েব পেজে, অন্যান্য মাধ্যমে তিনি তার সহমর্মিতা, শোক, সবকিছু মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন। কিন্তু এই ইনুস স্বৈরাচার দখলদার মিডিয়াকে এমনভাবে নির্দেশনা দিয়ে রেখেছে যেখানে শেখ হাসিনার নামও নেওয়া যাবে না। তাতে অনেক বাংলাদেশের মানুষ, অনেক আছে সরল সহজ মানুষ, কারো মনে হয়তো হ্যাঁ, প্রধানমন্ত্রী কিছু বলেনি, উনি এই ব্যাপারে কিছু বলল না, কিন্তু তাদেরকে বুঝতে হবে বা তাদেরকে জানাতে হবে প্রধানমন্ত্রীর সমস্ত অ্যাভেলেবেল মাধ্যমে তার মনের অবস্থা, তার ভারাক্রান্ত ভেঙে পড়া মনের অভিব্যক্তি তিনি আওয়ামী লীগের বিভিন্ন ওয়েব পেজে এবং অন্যান্য বিদেশি মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আরেকটি খুব অসহ্য ঘটনা হচ্ছে যে গতকালকের ঘটনার পরে, মর্মান্তিক ঘটনার পরে বাধ্য হয়ে এই দখলদার সরকার রাত ৩টার সময় এইচএসসি পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে এবং আগামী ২৪শে জুলাই পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক, আজকে একদিনের শোক পালন করা হচ্ছে। ঠিক এই সময়ে কিভাবে পাকিস্তানের সাথে টি-20 ম্যাচ মিরপুর স্টেডিয়ামে হতে পারে, এটা আমার কাছে বোধগম্য না। এরা কি মানুষের পর্যায়ে পড়ে? আমি আমার ফেসবুকে বলেছি ঠিক এই একই কথা। এত বড় একটা শোকের মধ্যে এখনো যেখানে শত শত মানুষ নিখোঁজ, তারা কি আছে না চলে গেছে তার কোনো নিশ্চয়তা নেই। সারা দেশ যেখানে শোকে মুহ্যমান, সেখানে কিভাবে আমরা জাতীয়ভাবে বিনোদন করি? গতকালকে এই ঘটনার মধ্যে বিকাল ৫টার সময় তারেক জিয়া জাতীয়তাবাদী শিক্ষকদেরকে নিয়ে ঢাকায় সমাবেশ করে, সেখানে তিনি কিভাবে নির্বাচন হবে, কোন সিস্টেমে নির্বাচন হবে, এই সমস্ত নিয়ে বক্তব্য রাখে। এরা নাকি দেশ নায়ক, এরা দেশের নেতৃত্ব দিবে, এরা দেশের প্রধানমন্ত্রী হওয়ার, এই দেশের জনগণের ভোট পাওয়ার স্বপ্ন দেখে। যেখানে সারা দেশের মানুষ শোকে মুহ্যমান, সেখানে তারা রাজনীতি করে। আরেক সাদা দরবেশ গেছে আজকে এক জায়গায়, সেখানেও ক্ষমতা চায়, ভোট চায়। আজকে এই ডাক্তার শফিক
দেশদ্রোহী দেশবিরোধী সংগঠন জামাত ইসলামের আমির। আবার ইউনূসের সংস্কারপন্থীরা তারাও আজকে মিটিং করে এক প্রধানমন্ত্রী কত মেয়াদে থাকবে, কোন পদে থাকতে পারবে না, এসব নিয়ে আলোচনা করে। এরকম মুনাফেক, এরকম বাটপারের পাল্লায় বাংলাদেশ এখন পড়েছে। সেটা আজকের মানুষ বুঝতে শুরু করেছে, আজকের তরুণ সমাজ সেটা বুঝতে শুরু করেছে। যে ছাত্ররা জুলাই মাসে না বুঝে বিভ্রান্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই ছাত্ররাই আবার এখন স্লোগান দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত চাই, আবার আন্দোলন করবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। এই ছাত্ররাই সচিবালয়েও আজকে একই স্লোগান দিয়েছে, উত্তরায়ও আজকে একই স্লোগান দিয়েছে। আমি আজকে আমার ফেসবুকে কিছু প্রশ্ন উত্থাপন করেছি এবং গতকালকেও আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছি। সেটা হচ্ছে, এটা একটা ফাইটার প্লেন চলার নির্দিষ্ট কিছু জায়গা আছে এবং সেটা যদি ট্রেনিং এয়ারক্রাফট হয়। দেখেন, আমি 25 বছর উত্তরাতে থাকি। দুর্ঘটনাটা যেখানে হয়েছে তার থেকে কয়েকশো গজ দূরে আমার বাসা, 12 নম্বর সেক্টরে আমার বাসা। তার থেকে কয়েকশো গজ দূরে দিয়াবাড়ির এই অ্যাক্সিডেন্ট স্থল, প্রায়ই আমরা ওখানে যাই এবং দেখি যে কিছু কয়েক মিনিট পর পরই প্লেন এখানে, মানে যাত্রীবাহী প্লেন ল্যান্ড করে। এটা হলো যাত্রীবাহী প্লেন ল্যান্ড করার রুট হলো এইটা, ঠিক এই জায়গাটা। মনে হয় আপনি লাফ দিয়ে প্লেন ধরতে পারবেন, এরকম একটা সিচুয়েশনে প্লেন ল্যান্ডিং এর সময় এখান দিয়ে নামে। তো সেই জায়গাটায় ট্রেনিং প্লেন হোক, জঙ্গি বিমান হোক, যাই হোক, এই জায়গাটা তো একদম নিরাপদ, সিভিল এভিয়েশনের নিরাপদ জায়গা। এখানে কোনো প্লেন আসতে পারবেই না, এটা ক্লোজ জোন ফর সিভিলিয়ান। এখানে ঘনবসতি নাকি মানে স্বল্প বসতি, দ্যাটস ইমম্যাটেরিয়াল। প্রশ্ন হইল যে এই জায়গাটা আপনাকে নির্ধারণ করতে হবে যে জায়গাটা কোনটা। পাইলটকে যখন রুট বলে দেয়, মানে ট্রেনিং পাইলটকে যখন আপনি রুট বলে দিচ্ছেন যে তুমি তাকে তো বলে দিচ্ছে ইনস্ট্রাক্টর, তুমি এইভাবে যাবা, এইভাবে আসবা, তো সেখানে তো এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, ইউ ক্যানট ফ্লাই ইন দিস এরিয়া। তো এখন আমার কথা হচ্ছে যে এই এলাকায় কিভাবে ফাইটার জেট আসলো। তা তো অন্য এরিয়াতে, আসলে এরিয়াতে, ওইখানে নদী আছে, ওই আছে, সেই এরিয়াতে সে মুভমেন্ট করার কথা। তাই হয়, এখানে আমরা খুব একটা মানে ফাইটার জেটের আওয়াজ আমরা শুনি না, খুব কম, তাও রাতের বেলা, অনেক রাতে, বিশেষ সময় হয়তো কোনো কারণে। কিন্তু কেন এখানে প্রশ্ন হইল এই এরিয়াটা সিলেক্ট করলো, অ্যালাউ করলো কিভাবে? ওই সময় তো একটা প্লেন ল্যান্ড করতে পারে, ওই সময় পিছনে একটা প্লেনের পিছনে আরেকটা প্লেন লেগে থাকে। আমরা এমনও দেখি যে প্লেন ল্যান্ড করতেছে, আরো 2-3টা প্লেন আকাশে আসে, ওয়েট করতেছে যে এইটা ল্যান্ডিং এর ক্লিয়ারেন্স পাওয়ার পরে অন্যগুলি মুভ করতেছে, সেটা সার্কেল করতেছে, এসে ল্যান্ড করবে। সেই একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ফাইটার জেট কিভাবে আসলো, এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমার আরো প্রশ্ন ছিল যে প্রথমে বলা হয়েছে বিমান থেকে, আইএসপিআর এর ইয়েতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিমান থেকে, মানে যে ফ্লাইট হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, সেই ফ্লাইট থেকে পাইলট বের হতে পারে না, সে ওখানেই
তার মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয় লোকরা দেখেছে যে ফাইলের এখানে যখন শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আকাশে বেলুন, তাদের ভাষায় বেলুন বাট প্যারাসুট তারা দেখতে পারছে। তার মানে প্লেন ক্র্যাশ হওয়ার আগেই সে প্লেন থেকে বেরিয়ে গেছে। এখন ওই প্লেন থেকে বের হওয়ার পরে তার প্যারাসুট গাছে আটকে ছিল, সে টিনের চালে পড়েছে। টিনের চালে পড়ে টিনের চাল ভেঙে গেছে। তারপরে সে নিচে পড়ে সেখানে একটা চেয়ারের মধ্যে তাকে বসা অবস্থায় পেয়েছে, বাট স্বাভাবিকভাবে সে সিক ছিল, অসুস্থ ছিল, মানে অসুস্থ মানে বিধ্বস্ত ছিল। তারপর থেকে সেখান থেকে তাকে এয়ারলিফট করা হয়েছে, হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে। তারপর সেখানে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তারপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারপর তাকে মৃত ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ পরে। এখন অনেকে প্রশ্ন তুলেছে তার মৃত্যুটা কিভাবে হলো। চালের উপরে পড়েছে, টিনের চালে, সেখান থেকে নিচে পড়েছে। এখান থেকে মৃত্যু, মানুষ একটা উষ্টা খেলেও মৃত্যু হতে পারে, এটা নিয়ে আমি কোনো ইয়ে করি না, কিন্তু তারপরেও এই মৃত্যু ব্যাখ্যা দিতে হবে। আমরা আবু সাঈদের ঘটনা জানি, আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে। আবু সাঈদের গায়ে গুলি লাগে নাই, কিছু ছড়া গুলি লেগে থাকতে পারে, কিন্তু তার এখানে পিছনে 3 ইঞ্চির ও 3.5 ইঞ্চি বড় এরকম গর্ত। তো সে আসলে সামনের মুখী, তার পিছন থেকে গুলি আসবে কিভাবে। তারপর তাকে জায়গায় আবু সাঈদকে যখন শেষবারের মতো আমরা দেখেছি, সে হাঁটুর উপরে হাত ভর করে এরকম করেছিল, মানে সে এত লাফালাফি করেছে, সে টায়ার্ড হয়ে গেছে, সে দম নিচ্ছে, এরকম করেছিল। তারপর আশপাশের থেকে তার সাথীরা এসে তাকে নিয়ে উঠে, প্রথমে হাঁটে, তারপরে আপনার উঠে নিয়ে গেছে। 5 ঘন্টা পরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং সেই পোস্টমর্টেম রিপোর্ট আছে যে তার পিছনে, মাথার পিছনে বরং, তার মানে তাকে ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে ইস্যু করার জন্যে। এবং তারা সফল হয়েছে, আবু সাঈদকে দিয়ে সে ইস্যু করেছে এবং পরিস্থিতিও সেইভাবে অবনতি হয়েছে। আমি সাধারণ মানুষকে দোষ দেব না, মৃত্যু দেখলে আমারও আবেগপ্রবণ হয়ে যায়, মানুষ হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে। ঠিক একই অবস্থায় এই পাইলট যেই অবস্থায় ছিল, স্বাভাবিকভাবে সেই অবস্থায় মৃত্যু হওয়ার কথা না। এটা একটা প্রশ্ন, কি কি কারণে তার মৃত্যু হয়েছে। তার তো কোনো পোস্টমর্টম রিপোর্ট নেওয়া হয়েছে কিনা আমি ঠিক জানি না, কারণ এখন আইএসপিআর তো সত্য কথা বলে না, তারা তাদের মতো কথা বলে, তাদের সুবিধা মতো কথা বলে। গোপালগঞ্জের ক্ষেত্রে আমরা তাই দেখেছি। গোপালগঞ্জের ক্ষেত্রে তারা বলেছে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তারা বল প্রয়োগ করছে, মানে গুলি চালাতে বাধ্য হয়েছে। তো গোপালগঞ্জের যেই লেকের পারে যে লঞ্চঘাটের এক পাশে লেকের এক পাশে থেকে গুলি করতেছে আরেক পাশে মানুষের উপরে। তারপরে আপনারা গানশট গুলি দেখেছেন কিভাবে গানশট, মানুষকে দেখাই যায় না, তাদের আত্মরক্ষা কিভাবে হলো। কোনো সেনাবাহিনীর কারো গায়ে একটা আঁচড় পড়েছে, তারা গুলি করবে, নিরস্ত্র নিরীহ মানুষকে গুলি করেছে, রিক্সার সিটে বসা মানুষ। তারপরে তারা বলেছে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে তারা গুলি করেছে। তো আইএসপিআর এখন বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠান না, মানুষ আইএসপিআর এর বক্তব্যকে আর বিশ্বাস করে না, তাদের সমস্ত বিশ্বাসযোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। অতএব আইএসপিআর এর এই 2 ধরনের বক্তব্য তারা কি করবে, জনগণের সামনে এটার ব্যাখ্যা দিতে হবে। আরেকটা হচ্ছে তারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, সাংবাদিকদেরকে লাঞ্ছিত করেছে, শিক্ষকদেরকে সাংবাদিকদের সাথে কথা বলতে বন্ধ করে দিয়েছে, পিটিয়েছে। কেন করলো এটা?
আর একটা গুরুতর প্রশ্ন উত্থাপন করেছি, সেটা হচ্ছে এই যে ক্রাশ প্লেনটা, যে বিধ্বস্ত প্লেনটা, মাত্র 4 ঘন্টার মধ্যে তারা প্লেনটা এখান থেকে বিদ্যুৎ ধ্বংসাবশেষ গুলো তারা উঠিয়ে নিয়ে গেছে, একদম ক্লিন করে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে 21শে আগস্টে। প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার কে যে মারার প্রচেষ্টা করেছিল, সেখানে যে শত শত মানুষের, হাজার হাজার মানুষের জুতা, রক্ত, গুলি, গ্রেনেড সব ছিল, ফায়ার ব্রিগেড দিয়ে একদম ওয়াশ আউট করে দিয়েছে, ফ্লাশ আউট করে সমস্ত কিছু, যাতে কোনো চিহ্ন না পাওয়া যায়, কোনো ক্লু না পাওয়া যায়। আমি মনে করি এই তড়িঘড়ি করে এই প্লেন এখান থেকে, প্লেনের ধ্বংসাবশেষ এখান থেকে সরিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য আছে। এটা আরো 2 দিন থাকলে সমস্যা কি, 3 দিন থাকলে সমস্যা কি? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সমস্ত স্কুল অ্যান্ড কলেজ উত্তরে 25-30টার উপরে তাদের ক্যাম্পাস আছে, সব তারা বন্ধ করে দিয়েছে 3 দিনের জন্য। তদন্তের স্বার্থে সেটা যেই অবস্থায় কি অবস্থা সেটা থাকার দরকার ছিল। তাহলে এখন তো তদন্ত হবে না, এখন কাগজে কলমে তদন্ত হবে, প্র্যাকটিক্যাল কোনো ইনভেস্টিগেশন এখানে হবে না। এটার উদ্দেশ্য কি? এত তড়িঘড়ি করে কেন উদ্ধার অভিযান শেষ করতে হলো? মাত্র 7টার মধ্যে শেষ করতে হলো। সবাইকে বের করে দিয়ে তাদের নিয়ন্ত্রণে কেন রাখতে হলো এই প্রতিষ্ঠানকে? রাত 1:30টার সময় কেন অনেকগুলো এই অ্যাম্বুলেন্স এই ক্যাম্পাসে ঢুকলো এবং সেখান থেকে কি নিয়ে গেল? ছাত্ররা তো পরে যার যার অবস্থান থেকে সব বেরিয়ে আসছে, এসে তারপরে শত শত ছাত্র সারা রাত সেখানে ছিল। তাদের বক্তব্য হলো এখান থেকে লাশ নিয়ে গেছে। তাদের বক্তব্য হলো অন্তত 150 শিক্ষার্থী এখানে মৃত্যুবরণ করেছে। যারা উদ্ধার অভিযানে কাজ করেছিল, বিএনসিসির লোকজন এবং ওদের ক্যাডেটরা এই মাইলস্টোনের, তারা বলেছে তারাই 50-60টা এক একটা জায়গায় 50-60টা করে লাশ তারা আর্মির হাতে দিছে। তাদের বক্তব্য হলো এটা কোনো এক জায়গায় স্তূপ করে রেখেছে, মানুষের সামনে সরায় নাই, রাতের বেলা 1টা-2টার সময় এসে তারা এগুলি করেছে। এগুলি সন্দেহ, এগুলি কোনো হার্ড কোনো ডকুমেন্ট নাই, কোনো এভিডেন্স নাই। কেন এই প্রশ্নগুলো উঠলো? কেন এই সন্দেহ জাগলো? আজকে মানুষ সন্দেহ করতেছে এটা কি হত্যাকাণ্ড, এটা কি ষড়যন্ত্র? আমার একটা কথা হচ্ছে, দুর্ঘটনা এর চেয়ে অনেক বেশি মানুষও মারা যেতে পারে। এই কয়েকদিন আগে আহমেদাবাদে ইন্ডিয়াতে প্লেন ক্রাশ হলো, তাও মেডিকেল স্টুডেন্টদের হোস্টেলের উপরে বলো, যদিও ছাত্রদের তেমন কোনো ক্ষতি হয় নাই, কেউ মারাও যায় নাই। সেখানে 270 জন যাত্রী মারা গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সবাই মেনে নেয়, কিন্তু অ্যাক্সিডেন্টের মধ্যে মানুষ তখনই ষড়যন্ত্র খুঁজে যখন এখন খুঁজতেছে। আমার গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা আমি এক রকমের কথা বলেছি, আমি এটাকে দুর্ঘটনা হিসাবে ধরে নিয়েছি। আমার বক্তব্যটাও ছিল, আমার আলোচনাও ছিল সেইভাবে, সেই প্রেক্ষিতে। কিন্তু কেন আজকে আমি এই ধরনের উল্টা কথা বলতেছি? বিকজ আমাকে সারা সাসপেনশনের মধ্যে রেখেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমি যদি ধরে নই এখানে 200 শিশু আল্লাহ না করুক মারা গেছে বা 300 শিশু মারা গেছে, যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, এটা মরতে পারে, এটা দায় দায়িত্ব কারোর উপর নেই না, এটা একটা দুর্ঘটনা। আমরা তো বলি না যে না এটা বিমান বাহিনীর ওই পাইলটেরা উদ্দেশ্য ব্যবহাররা কোনো ষড়যন্ত্র করছে। কিন্তু এখন কেন বলি? এখন বলি এখানে কোনো স্বচ্ছতা নাই। এখানে স্বচ্ছতার বুড়ি বুড়ি অভাব আছে। আমি যেগুলি বললাম এগুলি তার উল্লেখযোগ্য। একটা স্কুলে এখানে কতজন মারা গেছে এটা বের করা তো কয়েক ঘন্টার ব্যাপার। এটা নিয়ে এত লুকোচুরির কি আছে? ছাত্ররা যে আজকে রাস্তায় নেমেছে, তাদের বক্তব্য হলো 30 জন মরে না, 31 জন মরে না, যা মংসে আরো কয়েকশো।
এটা তো প্রমাণ করতে হবে যে না, কয়েকশো বলে না, আমরা যা বলতেছি তাই ঠিক, বা দুই একজন এদিক ওদিক হতে পারে। এটা কিভাবে করবে? এটা সহজ পদ্ধতি। কেন সেই সহজ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না? সহজ পদ্ধতিটা কি? ওই দিন গতকালকে ওই ওই ক্লাসগুলোতে কতজন প্রেজেন্ট ছিল সেটা দিকে তাদের ফাইল ধরে, প্রত্যেকের ফাইল আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, গার্ডিয়ানের নাম আছে, সোজা ফোন করবে। 8-10 জনে কয়েক ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরো হিস্ট্রি বের করে ফেলতে পারবে যে তাদের সন্তানরা তাদের বাসায় পৌঁছে কিনা, আর কোন কোন হাসপাতালে কতজন পেশেন্ট আছে, এর মধ্যে কতজন লাশ হ্যান্ড ওভার করা হয়েছে, কতজন আন্ডার ট্রিটমেন্ট আছে। হয়ে গেল। তো এই জিনিসটা যখন গড়িমসি করতেছে, লুকোছাপা করতেছে, তখনই সন্দেহ হচ্ছে যে কেন এটা করতেছে, সঠিক পথ অবলম্বন না করে। এই যে আসিফ নজরুল এবং ডাস্টবিন শফিক, মিথ্যুক ডাস্টবিন শফিক, আর ওই যে শিক্ষা উপদেষ্টা আজকে যে 8 ঘন্টা আটকে ছিল, এই কিছুক্ষণ আগে পিছন দিয়ে চোরা গ্রামের মধ্যে দিয়ে চোরা পথ দিয়ে তাদেরকে বের করে ওই বেরির উপর দিয়ে তারপরে তাদেরকে মিরপুর দিয়ে নিতে হয়েছে 8 ঘন্টা আটকানোর পরে, কারণ ছাত্ররা তাদেরকে চতুর্দিকে গ্রাউ করে রেখেছে। বাট বিশেষ ব্যবস্থায় যৌথ বাহিনীর প্রোটেকশনে গ্রামের মধ্য দিয়ে পিছন দিক দিয়ে ওই বেরির উপরে উঠছে, বেরির উপরে উঠে তারপরে সেখান থেকে মিরপুর হয়ে তারপরে গেছে, আজকে এই অবস্থায় গিয়ে ঠেকেছে। তো আসিফ নজরুল যে আজকে ছাত্রদের সামনে বলল ছাত্রদের 6 দফা, তাই সে মেনে নিয়েছে, সরকার মেনে নিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 2টা, তাহলে সেটা বলুক তারা, যে প্রথম হলো যে কতজন মারা গেছে তার সঠিক হিসাব দিতে হবে, নাম ঠিকানা সহ। এটা নাকি এটা আমি নিজেই শুনেছি, সেটা মেনে নিয়েছে, এটা দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে সেনাবাহিনীর যেসব সদস্য শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে এবং সাংবাদিকদেরকে লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাও এনশিওর করতে হবে, এবং সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে এই অসৌজন্যমূলক অসৎ আচরণের জন্য। এগুলির কিছুই এখন পর্যন্ত হয়নি। ছাত্ররা রাস্তায় নেমে গেছে। ইতিমধ্যে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা। 3 উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে, এবং মিছিলের মধ্যে থেকেই দাবি উঠেছে 1, 2, 3, 4 ইনুস তুই গদি ছাড়। ঢাকা থেকে এটা উত্তরায় শুধু না, এটা এখন সারা ঢাকা শহরে অলরেডি সচিবালয় ভেঙে ঢুকেছে হাজার হাজার ছাত্র। সেখানে 40 জন সরকারিভাবে বলা হচ্ছে, আসলে কয়েকশো ছাত্রকে আহত করেছে তারা, ঢাকা মেডিকেল এবং বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিয়েছেন। এই আরেকটা ঘটনা করলো কালকে, এটার প্রতিক্রিয়া দেখা যাবে। ইতিমধ্যে বরিশাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে, দিনাজপুর হাইওয়ে বন্ধ করে দিয়েছে, ছাত্ররা তালা লাগিয়ে দিয়েছে শিক্ষা অফিসে। সো এটা কালকে ন্যাচারালি এই সমস্যার সমাধান না করলে যাদের প্রাণ হারিয়েছে তাদের সঠিক সংখ্যা এবং এই ঠিকানা সহ, নাম ঠিকানা সহ না দিতে পারলে, সেনাবাহিনী ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করা হলে, আরো যে 6 দাবি আছে না মানলে, এটার কনসিকুয়েন্স ইউনুসকে ফেস করতে হবে। এটা তো মাত্র শুরু, গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে, আজকে ঢাকা সিটিতে পৌঁছে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই আশা করি এই স্রোত যমুনায় পৌঁছে যাবে। ইউনুসকে এখন আর সেনাবাহিনীও রক্ষা করতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষের হৃদয়ে সেনাবাহিনীর স্থান আর নেই। দুঃখজনকভাবে তাদের অপতৎপরতা, অপকর্ম, তাদের নিজস্ব স্বার্থান্বেষী কাজ করার জন্য মানুষের মন থেকে তারা উঠে গেছে। তাদের ভবিষ্যৎ খুব অন্ধকার, এবং ইউনুসের
বিদায়ের ঘন্টা বেজে গেছে। যেভাবে ইউনূস এসেছিল ঠিক হয়তো ঠিক একইভাবে ইউনূসকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। লক্ষণ তাই বলে। ধন্যবাদ, ভালো থাকবেন।